আপনারা যারা শিক্ষামূলক গল্প শুনতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই গল্পটি। চলেন বন্ধুরা, গল্পটি শুনতে শুরু করা যাক। পাত্র দেখে এসে বাবা বললেন, এর থেকে ভালো ছেলে আর হয় না। দাদিও তাল মিলালেন, এত সুন্দর পরীর মতো ছেলে, একে বিয়ে না করা অন্যায়। শিরিন একরাশ বিরক্তি নিয়ে বলল, তাহলে তুমিই বিয়ে করে ফেলো দাদি। আমিই করে ফেলতাম তোর দাদা না থাকলে। শিরিন বিরক্তির মধ্যেও হেসে ফেলল। দাদা তেড়ে এলেন দাদির দিকে। কি বললে তুমি? নাউজুবিল্লাহ। মা এবার এগিয়ে এলেন শিরিনের দিকে। মাথায় হাত রেখে বললেন, আচ্ছা তোর বিয়ে করতে হবে না, শুধু একবার ছেলেটার সাথে দেখা কর। শিরিন দীর্ঘশ্বাস ফেলল। বাড়ি শুদ্ধ সবাই যেভাবে প্রশংসা করছে, তার মনেও কৌতূহল হচ্ছে। একবার দেখা করলেই হয়, বিয়ে তো আর সে করছে না, করা সম্ভবও না। অবশেষে দেখা করার দিন এলো। শিরিনের চেয়ে তার ছোট বোন ইরিনা বেশি এক্সাইটেড। একটার পর একটা ড্রেস আলমারি থেকে বের করছে। কি কোনটা পরবি আপু? শিরিন একটা ধবধবে সাদা জামা পরল, সাথে সাদা সালোয়ার, সাদা ওড়না। বাড়ির সবাই শিরিনকে এর জন্য বকাবকি করতে লাগল। মা একটা লাল জামদানি শাড়ি দিলেন পরতে। শিরিন বলল, হয় আমি সাদা ড্রেস পরেই যাব, নয় যাব না। এরপর সবাই চুপ করে গেল। শিরিনের খুব দেখার শখ, এমন সাদা ড্রেস পরে গেলে পাত্র মহাশয় কেমন ভ্যাবাচেকা খায়। দাদি শিরিনের কানে পুরানো আমিলের 2টা স্বর্ণের ঝুমকা পরিয়ে দিলেন। শিরিন বুঝতে পারছে তাকে এমন বর দুল পরে জোকার লাগছে। তবুও সে কিছু বলল না। যত খারাপ দেখায় ততই লাভ। শিরিন ঘর থেকে বের হতে যাবে এমন সময় তার ছোট ভাই আনান এসে কাঁদো কাঁদো মুখ করে বলল, আপু তুমি প্লিজ এই ভাইজাটাকেই বিয়ে করো, তাহলে উনার বন্দুক হাতে নিয়ে আমি ছবি তুলতে পারব। শিরিন হেসে প্রস্থান করল। পাত্র যে আর্মি অফিসার সে তো ভুলে গিয়েছিল। যেই রেস্টুরেন্টে দেখা করার কথা দুজনের, শিরিন সেখানে গিয়ে দেখল কোনার টেবিলটায় একটা ছেলে মাথা নিচু করে বসে আছে। শিরিন এগিয়ে যেতে লাগল সেদিকে। অফিসার শব্দটা শুনলেই শিরিনের মনে বয়স্ক, টাক, বুড়িওয়ালা পুরুষের ছবি ভেসে আসে কেন জানি। এই ছেলেটা সেই তুলনায় বাচ্চাই বলা চলে। টেবিলের কাছে গিয়ে শিরিন বলল, আপনি কি পাত্র? ছেলেটা থতমত খেয়ে শিরিনের দিকে তাকাল। কাউকে ভড়কে দিতে শিরিনের খুবই মজা লাগে। ছেলেটা কিছু বলার আগেই সে বলল, বসব? অবশ্য বসার জন্য আপনার পারমিশন নেয়ার দরকার কি? রেস্টুরেন্ট তো আর আপনার কমান্ডে চলে না। শিরিন চেয়ার টেনে বসল। ছেলেটা মাথা নিচু করে হাসল। শিরিন তাকিয়ে রইল। কি সুন্দর হাসি। গায়ের রং ফর্সাও না আবার কালোও না। মাথার চুলগুলো এত বেশি ছোট করে কাটা, তবুও ছেলেটাকে অসুন্দর লাগছে না, ভালোই লাগছে। শিরিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছেলেটাও তার দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে খেয়াল হলে শিরিন চোখ ফিরিয়ে নেয়া, কিন্তু সে এখনও তাকিয়েই আছে। কিছুক্ষণ পর শিরিন বলল, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে অনেক সুন্দর লাগছে তাই। এবার শিরিন চমকাল। এমন সাদা ড্রেসেও? শিরিন বলল, মিথ্যা কথা বলছেন কেন? সত্যি। আমি ভেবেছিলাম আপনি লাল ক্যাটক্যাটে রঙের কিছু একটা পরে আসবেন, মুখ ভর্তি মেকআপ নিয়ে। কিন্তু আপনি একদম শুভ্র পরী হয়ে এসেছেন। সাদা রঙে অনেক পবিত্র লাগছে আপনাকে। শিরিন আবার চমকাল। আসলেই কি সুন্দর লাগছে? সে বুঝতে পারছে না, কারণ আয়নায় সে নিজেকে একবারও দেখেনি। ছেলেটা বলল, আসুন আপনার একটা ছবি তুলে দিই। বাইরে আসুন। বলেই সে হাঁটা ধরল। শিরিন হঠাৎ করে ডেকে উঠল, এই পাত্র সাহেব। শিরিন বলতে চেয়েছিল সে ছবি তুলবে না, কিন্তু পুরো কথা আর শেষ করতে পারল না। রেস্টুরেন্টের অনেকেই পাত্র সাহেব কথাটা শুনে হাসাহাসি করছে। পাত্র সাহেব নিজেও হাসছে। কাছে এসে বলল, আমার নাম রাকিব, মো আদনান রাকিব। তুমি চাইলে পাত্রও ডাকতে পারো। এখন চলো। শিরিন লজ্জায় কুকডে আর কিছুই বলল না। রাকিবের পিছু পিছু বাইরে এলো। রেস্টুরেন্টের সামনে অনেকগুলো লাল রঙা পাতার গাছ, যাকে বলে ইউফোরবিয়া ফালচারেমা। শিরিন সেখানে দাঁড়াল। রাকিব তার হাতে এক গুচ্ছ সূর্যমুখী ফুল দিল। বলল, এইগুলো নিয়ে দাঁড়াও। কখন আবার হাতে করে এই ফুল আনল শিরিন তো খেয়ালই করেনি। একদম প্রফেশনাল ফটোগ্রাফারের মতো ছবি তুলল রাকিব। রেস্টুরেন্টের ভিতরে ঢুকল আবার দুজনে। নিজেদের জায়গায় বসে শিরিনকে ছবিটা দেখতে দিল। শিরিন নিজের ছবি দেখে নিজেই অবাক হয়ে গেল। আশ্চর্য, তাকে তো আসলেই খুব সুন্দর লাগছে। সাদা জামার সাথে সোনালি ঝুমকাগুলো এত সুন্দর মানিয়েছে।
হাতে সূর্যরঙা সূর্যমুখী। আসলেই সুন্দর লাগছে। রাকিব বলল, হয়েছে হয়েছে, এত দেখতে হবে না আমার বুকে। পরে নজর লাগিয়ে দিবে। শিরিন লক্ষ্য করল রাকিব তাকে তুমি করে বলছে। ধরেই নিয়েছে বিয়েটা হবে। এখন যদি সে বলে যে আপনাকে আমার এক বিন্দুও পছন্দ হয়নি, তাহলে কেমন হবে? না, বাবা জানলে অবস্থা খারাপ করে ফেলবে। শিরিন বেখেয়ালি হওয়ার ভান ধরে তার জামার হাতা খানিকটা উপরে তুলল। তার হাতে মোট 6টা কাটা দাগ। সে নিজেই ব্লেড দিয়ে কেটেছিল কোনো এক সময়। তার ইচ্ছা রাকিব সেগুলো দেখুক। রাকিব দেখল, কিন্তু কিছুই বলল না। ওয়েটারকে খাবারদাবারের নাম বলতে লাগল। শিরিন ভারী অবাক হল। এর আগেও বাবা তাকে বেশ কয়েকটা পাত্রের সাথে দেখা করিয়েছে। প্রত্যেকজনকেই শিরিন নিজের হাতের কাটা চিহ্নগুলো এভাবেই দেখিয়েছে। তারা তখন হন্যে হয়ে জিজ্ঞেস করেছে, এইগুলো কিভাবে হলো? আপনি কি কেটেছেন? কিন্তু কেন? শিরিন সত্যিটাই বলেছে, হ্যাঁ আমিই কেটেছি। একজনকে ভালোবাসতাম তাই। ব্যাস এতেই হতো। বিয়ে ভেঙে যেত। কিন্তু রাকিব কিছুই বলল না কেন? এরপর খাবার চলে এলো। রাকিব দেখল শিরিনের কাটা চামচ, ছুরি এসব দিয়ে খেতে কষ্ট হচ্ছে। তাই সে নিজের চামচগুলো রেখে হাত দিয়ে খাওয়া শুরু করল। বলল, হাত দিয়ে না খেলে কি পেট ভরে? শিরিন হেসে বলল, একজ্যাক্টলি। খেতে খেতে দুজনের মধ্যে টুকটাক কথা হচ্ছিল। শিরিন বারবার রাকিবের দিকে তাকাচ্ছিল। ছেলেটা যথেষ্ট স্মার্ট। কথাও বলে খুব গুছিয়ে। এক পর্যায়ে শিরিন জিজ্ঞেস করল, আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল না আগে? রাকিব বলল, না। যেই জব করি আবার এসব বানানোর টাইম আছে? কলেজ লাইফেও ছিল না? না। আমি ক্যাডেট কলেজে পড়েছি তো, তাই কোনো মেয়ে ছিল না ক্লাসে। বাট আমাদের একটা ম্যাম ছিল জানো? তো শুনেছিলাম ম্যামের একটা মেয়ে ছিল আমাদের বয়সী। এতেই আমাদের 2 ফর্মের মোট 50 জন ছেলে আড়ালে ম্যামকে শাশুড়ি ডাকতাম। মানে জাতীয় শাশুড়ি হয়ে গিয়েছিলেন উনি। উনার ক্লাস থাকলেই সবাই আমরা বলতাম, আজকে শাশুড়ি আম্মার ক্লাস। শিরিন হাসতে লাগল। অনেকক্ষণ লাগল হাসি থামতে। শেষে বলল, এই জানো আমাদের একজন বয়স্ক সিঙ্গেল স্যার ছিলেন। কেমিস্ট্রি পড়াতেন, ভীষণ রাগী। আমরা কজন ফ্রেন্ড মিলে স্যারকে লাভ লেটার লিখেছিলাম। রাকিব হেসে বলল, তুমি দেখি আরও 1 ডিগ্রি উপরে। শিরিন হঠাৎ খেয়াল করল সে রাকিবকে তুমি বলে ফেলেছে। একটু অস্বস্তি লাগতে লাগল। রাকিব তখন বলল, ওহ মনে পড়েছে। কি? আমার গার্লফ্রেন্ডের কথা। এই তো বেরিয়ে এলো আসল কথা। তখন পরি টেনে বুঝেছ। এক ভ্যাকেশনে বাসায় এসে ফেসবুকে এক সুন্দরীর সাথে আলাপ হলো, নাম এঞ্জেল সাদিয়া। এরপর মন দেয়ানেয়া করে কলেজে ফিরে এলাম। এর পরের ভ্যাকেশনে বাড়ি গিয়ে দেখি আমার এঞ্জেল সাদিয়ার আইডি নাম আক্কাস আলী। আমি ইমোশনাল হয়ে মেসেজ দিলাম। সে রিপ্লাই দিল, ভাই আমি ছেলে। এঞ্জেল সাদিয়া ছেলে কেন? এই দুঃখে আমার চোখে পানি চলে এসেছিল। শিরিন হেসে কুটিকুটি হয়ে যায়। 1 ঘন্টার মধ্যেই রাকিরের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর তারা কত কিছু নিয়েই যে কথা বলে তার হিসাব নেই। চলে আসার সময় রাকিব তাকে পৌঁছে দিল। আর হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। শিরিন বাসায় এলো সন্ধ্যায়। সবাই উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, ছেলে কেমন লেগেছে? ভালো বলেই সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে দোতলায় নিজের ঘরে চলে গেল। শুনতে পেল নিচে সবার উচ্ছ্বাস শোনা যাচ্ছে। শিরিন ব্যাগ থেকে পেপারে মোড়ানো গিফটগুলো বের করল। একটা কি সুন্দর আয়না। আয়নার চারদিকে কাঠরঙা পুরানো আমিলের ডিজাইন। ঠিক যেন রাজারানীর আয়না। এক জোড়া রূপার নুপুর। তবে ঝুনঝুন করে বাজে না। একটা সাদা আর আসমানি রঙের শাড়ি। ঠিক যেন আকাশ। একটা চিরকুটও রয়েছে, উইল ইউ বি মাই সানফ্লাওয়ার? হঠাৎ শিরিনের ফোন বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে রাকিরের গলা শোনা গেল, পৌঁছেছ ঠিকমতো? তুমিই তো বাড়ি অবধি দিয়ে গেলা। না মানে কথা বলতে মন চাইছিল। অজুহাত পাচ্ছিলাম না কল করার। শিরিন হাসল। বলল, সূর্যমুখী এতই প্রিয়? এমন সময় ইরিনা এসে দরজা নক করতে লাগল, ও আপু তুই বিয়েতে লেহেঙ্গা পরবি না কি শাড়ি? শিরিন ধমক দিয়ে ইরিনাকে তাড়াল। রাকিব অনেক কিছুই বলে যাচ্ছে। শিরিন ভাবল রাকিবকে এখনই সবটা সত্যি জানিয়ে দেয়া উচিত। কিন্তু তখন আর কিছুই বলতে পারল না কেন জানি। আবার রাতের দিকে রাকিব মেসেজ দিল, তোমার বাবা আর আমার বাবা আমাদের বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছে।
শুনেছ? শিরিন রাকিবকে কল করল। বলল, আমি একজনকে খুব ভালোবাসতাম। খুব খুব বেশি। তার জন্য আমি নিজের হাতও কেটেছিলাম। এমনকি তার জন্য বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলাম তাকে বিয়ে করব বলে। শিরিনের চোখে পানি চলে আসে। তো বিয়ে করনি কেন? কারণ ও আমাকে ধোঁকা দিয়েছিল। ও সেদিন আসেনি। রাকিব বলল, তুমি কি এখনও ওকে ভালোবাসো? শিরিন চোখ মুছে বলল, না। একদম না। তাহলে তো আর কোনো সমস্যা নেই আমাকে বিয়ে করতে। শিরিন খুব অবাক হয়। বলে, না নেই। পরদিন থেকেই বিয়ের তোড়জোড় চলতে লাগল পুরোদমে। দেখতে ভালোই লাগে। চারদিকে সাজ সাজ রব। হই হুল্লোড়। কিন্তু শিরিনের মনে একটা কাঁটা থেকেই যায়। সে সবটা সত্যি তো রাকিবকে বলেনি। বললে অবশ্য রাকিব এ বিয়েতে রাজি হতো না। সে জানে শিরিন তার ভয়ঙ্কর অতীতকে মনে করে ভয়ে শিউরে ওঠে। সত্যিটা যখন রাকিব জানবে তখন কি হবে? শিরিনের ভয় হতে থাকে। রাকিবকে হারানোর ভয়। একদিনেই একটা মানুষকে কিভাবে এত ভালো লাগল তার। শিরিনের আর রাকিরের বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। সামনের সপ্তাহেই বিয়ে। ঘরোয়াভাবে যতটুকু অনুষ্ঠান করা যায় তাই করা হবে। নিকটাত্মীয়রা এর মধ্যেই শিরিনদের বাড়িতে চলে এসেছে। শিরিন এক ফাঁকে মাকে ডেকে বলল, মা, রাকিবদের সবটা জানিয়ে দেয়া উচিত না? আমার কেমন যেন চোর চোর লাগছে নিজেকে। মা রাগী চোখে তাকালেন। তার চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছে। বললেন, এতই সাধু তুই? তাহলে বিয়ের আগে ওই কুকাজ তোর সাথেই ঘটল কেন? একটা বাড়তি কথা যদি তুই আর বলিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। শিরিন চোখের পানি ফেলে। বিকালে আবার রাকিব আর সে ঘুরতে বের হয়। রাকিব আজকেও সূর্যমুখী ফুল এনেছে। শিরিন হেসে জিজ্ঞেস করল, এই ফুল তুমি কই পাও প্রতিদিন? রাকিব বলল, দেখতে চাও? শিরিন হ্যাঁসূচক মাথা নাড়াল। রাকিব বলল, তাহলে আমার সাথে চলো। রাকিব ওকে নিজের বাড়িতে নিয়ে গেল। শিরিন অবাক হয়ে বলল, তুমি এখানে কেন এনেছ? তোমার মা বাবা কি মনে করবে? কি লজ্জার ব্যাপার। আরে প্যারা নিও না। বাসায় কেউ নেই। শিরিন চোখ বটবট করে বলে, মানে খালি বাড়িতে এনেছ কেন আমাকে তুমি? আরে ধুরোর, মানে নুহি আছে বাসায়। হেল্পিং হ্যান্ডরাও আছে। রাকিব শিরিনকে ছাদে নিয়ে গেল। ছাদে এসে শিরিনের চোখ কপালে উঠে গেল। ছাদের অর্ধেকটা জুড়েই সূর্যমুখী বাগান। কি যে সুন্দর লাগছে। রাকিব বলল, আমি ভাইজা আর নুহি মিলে করেছি। সুন্দর না? খুব। শিরিন দুই যে দফা অবাক হল রাকিরের ঘরে এসে। এত সুন্দর পেইন্টিং দেয়াল জুড়ে। রাকিব বলল, এগুলো নাকি তার আঁকা? শিরিন প্রথমে বিশ্বাস করল না। কিন্তু রাকিরের বোন নুহি বলল, আসলেই নাকি রাকিরের। শিরিনের নুহির সাথেও খুব ভাব হল। সারা বাড়ি ঘুরে ঘুরে দেখাল নুহি। এখন থেকেই ভাবি ভাবি ডাকছে সারাক্ষণ। শিরিনের খুব লজ্জা লাগতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরল সে। ইরিনা খোঁটা দিয়ে বলল, মানুষের বোন নাকি বিয়ের পর পর হয়ে যায়। আমার বোন তো এখনই পর হয়ে গেল রে। শিরিন চোখ রাঙাল। ইরিনা হাসতে লাগল। রাতে শিরিন বলল, জানিস ইরি, ও না অনেক ভালো আর্টও পারে। ইরিনা বললাম, কে আপু? রাকিব। কি অবস্থা তোমার আপু? সারাক্ষণ খালি রাকিব রাকিব করো কেন? তোমাকে কি ব্ল্যাক ম্যাজিক করছে রাকিব ভাইজা? সর, তোর সাথে আর কথাই বলবো না। শিরিন বারান্দায় চলে এলো। অন্যদিন এই সময় রাকিব ফোন করে। কিন্তু আজ করছে না। কিন্তু কেন? শিরিনের খুব অস্থির লাগতে লাগল। এর আগেও তার মধ্যে এমন অস্থিরতা কাজ করেছিল। শোভনের জন্য। তারা দুজন দুজনকে খুব ভালোবাসত। একদিনও কথা না বলে থাকতে পারত না। এক সময় ওদের সম্পর্কের কথা জানাজানি হলে দুই পরিবারই বিয়ে দিতে রাজি হয়। বিয়ের তোড়জোড়ও হয়ে গেছিল। কিন্তু শেষে শোভন আর তাকে বিয়ে করল না। কারণ? শিরিনের ভাবনায় হঠাৎ ছেদ পড়ে। রাকিব কল করেছে। রাকিরের সাথে কথা বললে পুরানো সব কষ্ট ভুলে যায় শিরিন। কখন যে সময় চলে যায় টেরও পাওয়া যায় না। কথায় কথায় শিরিন রাকিবকে বলে, আর্মি অফিসাররা অনেক রাগী হয় আমি ভাবতাম। কিন্তু তোমার সাথে কথা বললে মনে তুমি আমার 12 পড়ুয়া প্রেমিক। রাকিব হা হা করে হেসে উঠল। বলল, আমিও রাগী। যখন কেউ আমাকে মিথ্যা বলে, ধোঁকা দেয়, আমি সহ্য করতে পারি না। শিরিনের বুকটা ধক করে ওঠে।
সে রাকিবকে বলে, রাকিব, এই যে শোভন আছে না, ওর সাথে আমার পারিবারিকভাবেও বিয়ে ঠিক হয়েছিল। অনেক দিনের সম্পর্ক ছিল আমাদের। ওহ, তাহলে বিয়ে ভাঙল কেন? কারণ ওরা আমাদের কাছে 10 লক্ষ টাকা চেয়েছিল। শালারা কত বড় শয়তান! কেস করনি তোমরা? কত বড় সাহস যৌতুক চায়! শিরিন কান্নাজডিত কণ্ঠে আরও কিছু বলতে চায়, কিন্তু রাকিব থামিয়ে দেয়া। বলে, যেই অতীত কষ্ট দেয় সেই অতীত ভুলে যাওয়াই শ্রেয়। শিরিনের বিয়ের আর 2 দিন বাকি। শিরিনও সব কিছু ভুলে সবার সাথে আনন্দে যোগ দেয়া। রাকিবের সাথে তার অনেক বন্ধুত্ব হয়েছে। এই কয়েকদিনের মধ্যেই তার জীবনের সব কাহিনী, পছন্দ অপছন্দ সব রাকিবকে জানানো হয়ে গেছে। রাকিবও তাকে কত শত গল্পই না শোনায়। সারা রাত শেষ হয়ে যায়, তবুও কথা শেষ হয় না। রাকিব বলল, পরশু দিন তো বিয়েই হয়ে যাচ্ছে, আসো বিয়ের আগে একবার দেখা করি। শিরিন রাকিবের দেয়া শাড়ি পরে বের হয়। সারাদিন অনেক ঘোরাঘুরি করে। শিরিন সারাটাক্ষণ রাকিবের হাত ধরে থাকে। এক পর্যায়ে শিরিন জোর করে রাকিবকে রাস্তার ধারের ফুচকা খাওয়াতে চায়। রাকিব বলে, আমি মরে গেলেও এই আনহাইজেনিক জিনিস খাব না। শিরিন বলে, আমি খাওয়াই দিলেও খাবা না? তুমি নিজ হাতে খাওয়াই দিলে তো বিষও খেয়ে ফেলব। কবি বলেছেন, বুয়ের হাতের বিষও নাকি অমিত। তাই না? কোন কবি বলছে শুনি? মহাকবি আদনান রাকিব। শিরিন হাসতে লাগল, খুব ভালোই ফ্লার্টিং স্কিল তোমার গু। হুম, অনলাইনে এর উপর একটা কোর্স করেছিলাম। চুপ থাকো পাজি কোথাকার। একটু পর শিরিন বলল, তুমি আমার একটা স্কেচ করে দিবে? তোমার একটা ছবি আমি অলরেডি এঁকেও রেখেছি। সত্যি? তাহলে আমাকে দাওনি কেন? এটা এখন দেয়া যাবে না, এটা বাসর রাতে দিব। রাকিব মৃদু হাসল। শিরিন তাকিয়ে থাকে। বলে, বিয়ের পর তোমার হাসির উপর আমি নিষেধাজ্ঞা জারি করব। আমি ছাড়া অন্য কোনো মেয়ের সামনে তুমি এমন মন কাড়া হাসি হাসতে পারবে না। রাকিব আবারও হাসে। সন্ধ্যায় শিরিনকে বাসার কাছে পৌঁছে দেয়া রাকিব। যাওয়ার সময় শিরিনের বুকটা হঠাৎ খুব খালি খালি লাগতে থাকে। সে পিছন ঘুরে রাকিবকে দেখে। রাকিব দাঁড়িয়ে হাসছে। শিরিনকে ভ্রু নাচিয়ে ইশারা করল, কি হয়েছে? শিরিনের কেন জানি মনে হতে থাকে রাকিবকে আর সে দেখবে না। কেমন আচ্ছন্নের মতো হয়ে যায় সে। তার জীবনে তো কোনো আনন্দ নেই, হাসি নেই, খুশি নেই। রাকিব তাকে ছেড়ে চলে গেলে সে তো আবার অন্ধকারে ডুবে যাবে। সে ঘোরের মধ্যে থেকেই দৌড়ে এসে রাকিবকে জড়িয়ে ধরে। রাকিব প্রথমে বলে, এই কি করছো, ছাড়ো। কিন্তু পরক্ষণেই বুঝতে পারে শিরিন কাঁদছে। শিরিনের মাথায় হাত রাখে সে, কি এই বোকা মেয়ে, কাঁদছ কেন? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আজ্ঞে না, তুমি চাইলেও তাড়াতে পারবে না। শিরিন রাকিবের হার্টবিট শুনতে পায়। হঠাৎ তার হুঁশ ফিরে। সে রাকিবকে ছেড়ে দৌড়ে চলে যায়। একটু পরে রাকিব কল করে, কিন্তু শিরিন বারবার কেটে দেয়া। মেসেজে লিখে, তোমার সাথে কথা বলতে পারবো না এখন। লজ্জা লাগছে। জড়িয়ে তো তুমিই ধরছ, এখন আবার লজ্জা পাও কেন? শিরিন তবুও কল ধরে না। তার মনে কতশত চিন্তা উকি দেয়। এত খুশি তো আগে লাগেনি তার। নতুন সংসার নিয়ে কতশত ভাবনা। সারাক্ষণ খালি রাকিবের নাম মুখে চলে আসে। শিরিন ঘুমিয়ে পড়ল রাতে। পরদিন ঘুম থেকে উঠেই তার মনে পড়ল, আগামীকালই তার বিয়ে। রাকিব সারা জীবনের জন্য তার হয়ে যাবে। ঘড়িতে তাকিয়ে দেখে 9:30 বাজে। এখনো কেউ তাকে ডাকল না কেন? নিচে নেমে দেখে মা নিষ্প্রাণ মুখ করে বসে আছে। দাদি কাঁদছে। আর বাবা চাচার সাথে কি নিয়ে চেঁচিয়ে কথা বলছে। বোঝা যাচ্ছে চাচাও খুব রাগ। সে ইরিনাকে ডাকল। জিজ্ঞেস করল, কি হয়েছে? ইরিনা বলল, রাকিব ভাইয়েরা বিয়ে ভেঙে দিচ্ছে। ওদেরকে কে জানি সবকিছু বলে দিচ্ছে। শিরিন যেন কথাটা শুনতে পেল না, কিংবা শুনলেও বুঝতে পারল না। সে ছুটে নিজের ঘরে চলে গেল। রাকিবকে কল করতে লাগল, কিন্তু মোবাইল বন্ধ। শিরিন কাঁদতে লাগল, কি এমন করো না প্লিজ। আমি জীবনে বিনা দোষেই অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট দিও না। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি গু। শিরিন একটার পর একটা কল করেই যাচ্ছে রাকিবের ফোনে, কিন্তু ফোন বন্ধ। যেন শিরিন তাকে রিচ করতে না পারে, এর জন্যই কি সে এমনটা করে রেখেছে। শিরিনের চোখ বেয়ে ঝর্ণার জলস্রোতের মতো পানি পড়ছে। সে মনে মনে আল্লাহকে ডাকছে। কেন এত ভালো ব্যবহার করল,
কেন সবসময় পাশে থাকবে বলল, কেন এত স্বপ্ন দেখালো যদি ছেড়ে চলেই যাবে। অবশেষে শিরিন ফোন রেখে ওয়াশরুমে চলে যায়। দরজা আটকে পানির ট্যাপ ছেড়ে বলতে থাকে, আমি আর কাঁদব না, আমি আর কাঁদব না। কিন্তু চোখের পানি তো বাধা মানে না। মা আসেন ঘরে। বলেন, শিরিন, অনেক বেলা হয়েছে, খেতে আয়। মায়ের গলা রোবটের মতো নিষ্প্রাণ। শিরিন বলল, আমি খাব না। যাও তুমি। মা বারবার ডাকতে থাকে। এমন সময় দাদি আসেন। দাদি বলেন, এমন মুখপুরির খাওয়ার দরকার নেই। মরে গেলেও তো আমাদের আর বারবার এত অপমান সহ্য করতে হতো না। বলতে বলতে দাদি কাঁদতে লাগলেন। শিরিন 2 হাত দিয়ে কান চেপে ধরে রাখে। বাড়ির মেহমানরা সবাই চলে গেছে। শুধু শিরিনের চাচা, চাচি আর নানি রয়ে গেছেন। পুরো বাড়ি কি সুন্দর করে সাজানো হয়েছিল। বিয়ের কার্ডও সবাইকে বিলি করে দেয়া হয়েছে। এখন ফোন করে করে সবাইকে বলতে হচ্ছে বিয়ে হবে না। একথা শুনে সবাই দুঃখী হওয়ার ভান করে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। পুরো বাড়ির আনন্দ এক নিমিষেই উধাও। সন্ধ্যাবেলা শিরিন বারান্দায় বসে পুরনো কথা ভাবতে থাকে। শোভনের কথা। সে তখন 9-এ পড়ত। পড়াশোনায় বেশ ভালো ছিল। তখন তার জীবনে আসে শোভন। এক উডনচণ্ডী ছেলে। সারাক্ষণ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়া আর নয়তো বাইক চালানো, এই দুইই হল শোভনের প্রধান কাজ। এই শোভন নাকি ভালোবাসে শিরিনকে। এই কথা প্রথম ইতির মুখে শুনে শিরিন হেসে ফেলেছিল। বলেছিল, বাসলে বাসুক, আমি কোনোদিনই তাকে ভালোবাসব না। কিন্তু শোভনের পাগলামি বাড়তেই থাকে। সারাক্ষণ তার পিছু পিছু ঘুরত। আর ভাঙা রেকর্ডের মতো বলতেই থাকত, ভালোবাসি, ভালোবাসি। একসময় শিরিনের মন গলে। সে বলে, তোমার মতো এমন উডনচণ্ডীকে আমি ভালোবাসি না। আগে ভালো ছেলে হয়ে দেখাও। এরপর সত্যি সত্যি শোভন বদলে যায়। সে তার বাবার ব্যবসায় হেল্প করে। আর বাইরে বাইরে ঘুরে না। পোশাক আশাকেও যথেষ্ট বদল আসে। শিরিন তো পুরোই অবাক। এরপর 2 জনের রিলেশন শুরু হয়। যা ছিল 3 বছর। শোভন এত কেয়ারিং ছিল তার প্রতি। সে ভাবত দুনিয়ার সবচেয়ে লাকি মেয়ে সে। পরে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসলে তার বাবা একটু রাগারাগি করলেও মেনে নেয়। সেবারও অনেক আনন্দের সাথে বিয়ের তোড়জোড় চলছিল। ঠিক এভাবেই শিরিন অনেক স্বপ্ন দেখেছিল। আর এভাবেই বিয়েটা ভেঙে গেছিল। শিরিন পাগলের মতো হয়ে গেছিল। নিজের হাত কেটে ফেলেছিল। হাসপাতালে ভর্তিও ছিল। কিন্তু তার কেয়ারিং শোভন একবার দেখতেও এলো না। তার বাবা অনেক রিকোয়েস্ট করল বিয়েটা যেন হয়। কিন্তু শোভনের বাবা 10 লাখ টাকা চাইল। সুস্থ হওয়ার পর শিরিন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল শোভনের জন্য। কিন্তু শোভন তাকে গ্রহণ করেনি। এই ঘটনার 4 বছর হয়ে গেছে। শিরিন এখন অনার্স চূড়ান্ত বর্ষের ছাত্রী। এই 4টা বছর যে শিরিন কত কষ্টে ছিল, সেকথা আল্লাহ ছাড়া কেউ জানে না। পরদিন সকাল হয়। শিরিনের মনে পড়ে আজ তার বিয়ে রাকিরের সাথে। তার ঠোঁটে এক টুকরো হাসি ফুটে ওঠে। পরক্ষণেই মনে হয় বিয়ে তো ভেঙে গেছে। শিরিন দীর্ঘশ্বাস ফেলে। ফোন হাতে নেয়। দেখে আননোন নাম্বার থেকে অনেকগুলো কল। শিরিন বিরক্ত হয়। সে রাকিবকে কল দেয়। আবার ফোন বন্ধ। আচ্ছা, বিয়ে করার দরকার নেই। শিরিন শুধু রাকিরের কাছে জানতে চায় তার দোষটা কি। শোভন না হয় বেশি শিক্ষিত ছিল না, তাই বিয়ে ভেঙেছে। কিন্তু সে কেন ভাঙল? শিরিন ঘর থেকে বের হয়। উদ্দেশ্য রাকিবদের বাড়ি। সে শুধু জানতে চাইবে তার দোষটা কি। শিরিন রাকিবদের দরজায় নক করে। কি হলে চোখ রেখে নুহি তার মাকে বলল, মা, শিরিন ভাবি এসেছে। মা দাঁতে দাঁত চেপে বলল, ওই মেয়ে তোর ভাবি হইল কেমনে? নুহিকে ধাক্কা দিয়ে মা দরজা খোলেন। এরপর শিরিনের হাত ধরে টেনে তাকে বাইরে বাগানে নিয়ে যায়। বলে, তুমি এখানে কেন এসেছ নির্লজ্জ মেয়ে? শিরিন বলে, আমি রাকিরের সাথে দেখা করতে চাই। কোন মুখে দেখা করবে তুমি? এক ফোঁটা লজ্জাও কি তোমার নাই? এত মিথ্যাবাদী, এত ধোঁকাবাজ মানুষ কিভাবে হতে পারে? আমার দোষটা কি একটু বলবেন? তুমি ধর্ষিতা। 10-1-2 জন মিলে যেই মেয়ের সাথে শুইছে, যেই মেয়ের পেটে বিয়ের আগেই বাচ্চা হয়, সেই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব আমি? দুনিয়ায় কি আর মেয়ে নাই? শিরিনের বলতে মন চায় এসব মিথ্যা কথা। কিন্তু সে বলে না। ফেরত চলে আসে। ধর্ষিতা কি কেউ নিজে ইচ্ছা করে হয়? ধর্ষিতাদের বিয়ে হয় না।
বিয়ে হলেও খুব কমেরই ভালো জায়গা হয়। কিন্তু যে ধর্ষক তার তো বিয়ে হয়। সুখেই থাকে, বুক ফুলিয়ে হাঁটে। একটা মেয়ে কেন বিনা দোষে শাস্তি পায় সে জানে না। শোভনের সাথে যেদিন তার বিয়ে তার 2 দিন আগে তাদের বাসায় ডাকাতি হয়। স্বর্ণগয়না যা ছিল সব ডাকাতরা নিয়ে যায়। সেদিন ইরিনা, আনান আর মা বাড়িতে ছিল না। নানির বাড়িতে গিয়েছিল নানিকে আনতে। বাসায় সে বাবা, দাদি ছিল। শিরিন বারবার না করছিল যেন ডাকাতরা তাদের টাকা পয়সা না নেয়। তাই রাগে একজন ডাকাত তাকে মারধর করে। এরপর সব নিয়ে চলে যায়। কিন্তু পরদিন কে বা কারা রটিয়ে দিল ডাকাতরা এসে শিরিনের শ্লীলতাহানিও করেছে। এরপর সত্যমিথ্যা যাচাই না করেই শোভনের বাবা বিয়ে ভেঙে দিল। তখন শিরিন অনেক কেঁদে কেঁদে বলেছে এসব কিছুই হয়নি। কিন্তু কেউ বিশ্বাস করেনি। গ্রামাঞ্চলে এই কথা রটলে আর কি কারো সহজে বিয়ে হয়? যদি প্রমাণও হয় যে এটা মিথ্যা, তবুও বিয়ে হয় না। শোভনের বাবা তখন বলল বিয়ে হবে যদি 10 লক্ষ টাকা দেয় শিরিনের বাবা। এভাবেই দিন কাটে, মাস কাটে বেদনা নিয়ে। সে মানসিকভাবে ভেঙে পড়েছিল, খুব অসুস্থ হয়ে পড়েছিল। বাবা ঢাকা আনেন তাকে চিকিৎসার জন্য। এখানে খালামনির বাসায় বেশ কিছু দিন থাকে শিরিন। আর গ্রামে ছড়িয়ে যায় অন্য খবর। শিরিন নাকি অন্তঃসত্ত্বা, তাই বাচ্চা নষ্ট করতে ঢাকা গেছে। এই ঘটনা আরও ডালপালা ছড়িয়ে রটে যায়। শিরিন গ্রামে ফিরে আর ঘর থেকে বের হতো না। কত মরণ কামনা করেছে নিজের হিসাব নেই। তখন কোনো বিয়েই আর আসত না। পরে বাবা সকলকে নিয়ে শহরে চলে আসে। এখানে শিরিন ভার্সিটিতে ভর্তি হয়। মনে মনে ঠিক করে কোনো দিন বিয়েই করবে না। বিনা দোষেই যে তাকে দোষী ভাবে তাকে আবার বিয়ে করা যায় না কি? এরপর বাবা বেশ কিছু পাত্র দেখেছে। কিন্তু শিরিনই বিয়ে ভেঙে দিয়েছে। এই প্রথম 4 বছর পর শিরিনের কাউকে ভালো লেগেছিল। মনে হয়েছিল এই ছেলেটা অন্যদের মতো নয়, একে ভরসা করা যায়। কিন্তু শিরিন বাড়ি ফিরে আসে। একটু পরই রাকিরের বাবা শিরিনের বাবাকে ফোন করে। বলে দেখেন এই বিয়ে হবে না, আমরা তো বলেইছি। দয়া করে আর কাউকে পাঠিয়ে ঝামেলা করবেন না। আমার ছেলের জন্য হাজার হাজার বিয়ের প্রপোজাল আসে বুঝেছেন, মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার কত কি। কিন্তু আমি চাইছিলাম একটা সংসারী মেয়ে, তাই আপনার মেয়েকে পছন্দ করেছিলাম। কিন্তু আপনারা আমাদের ধোঁকা দিয়েছেন। অনেক কথা লুকিয়ে রেখে বিয়ে দিতে চেয়েছেন, যেটা অন্যায়। তবুও আমরা কিছু বলিনি। কিন্তু এরপর যদি আপনার মেয়ের হয়তো কোনো দোষ নেই, কিন্তু তবুও আমরা চাই না। বাবা ফোন নামিয়ে রাখে কথা শেষ না হতেই। সেদিন বিকালে ল্যান্ডফোনে আবার রাকিব কল করে। বাবা ফোন উঠিয়ে ইচ্ছামতো গালিগালাজ করে রাকিবকে। বলে বাবা-মা দিয়ে অপমান করিয়ে শান্তি হয়নি, আবার নিজে ফোন করেছ। অনেক সহ্য করেছি আর না। আমার মেয়েকে 1 সপ্তাহের মধ্যে আমি অন্য জায়গায় বিয়ে দিব। এবার যদি তোমার বাবা-মা চায়ও তবু আমি তোমার সাথে আর বিয়ে দিব না। আমার মেয়ে নির্দোষ। আমি আর তাকে অপমানিত হতে দিব না। বাবা শিরিনের বিয়ে ঠিক করে তার ফুফাতো ভাই রাফির সাথে। শিরিনের ফুপি অনেক আগে থেকেই শিরিনকে বু করে নিতে চায়। কিন্তু তার ছেলের নেশা করার অভ্যাস থাকায় বাবা রাজি হয়নি। এখন অবশ্য এইসব আর করে না রাফি। যথেষ্ট ভালো হয়ে গেছে। আবার বিয়ের কথা বলার সাথে সাথে রাজিও হয়ে গেছে। বাবা রাফির প্রশংসা করেন। কিন্তু তিনি তো আর জানে না শিরিন ধর্ষিত হয়েছে। এই বানোয়াট খবর রাফিই সবার কাছে ছড়িয়েছিল, এবং রাকিরের মায়ের কাছেও এই কথা তারাই বলেছে। বিশ্বাস না হয় গ্রামে খোঁজ নিয়ে দেখেন। সবটাই করেছে প্রতিহিংসায়। কারণ সে শিরিনকে অনেক ভালোবাসা সত্ত্বেও তার মায়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল শিরিনের বাবা। একবার বিয়ে হলে সব শোধ সে তুলবে। শিরিন তার বাবাকে রিকোয়েস্ট করে তার একটু টাইম দরকার। কিন্তু বাবা শোনেন না। বলেন কালকের ভিতরেই আমি তোর বিয়ে দিব। তোর ফুপু এটাই চান। কোনো কথা হবে না। শিরিনও কাঠের পুতুলের মতোই সবটা মেনে নেয়। এছাড়া আর কী বা করার আছে তার। এদিকে রাকিব শিরিনকে মেসেঞ্জারে মেসেজের পর মেসেজ দিচ্ছে। কিন্তু শিরিন তো অনলাইনেই আসে না। তার মা-বাবা যখন বিয়ে হবে না বলল, তখন সে অনেক প্রতিবাদ করেছে। এক পর্যায়ে রাগারাগি করে ফোনটাও ভেঙে ফেলেছে। সেটাই ছিল সবচেয়ে বড় ভুল। এখন অন্য নম্বর দিয়ে কল করেছে, কিন্তু শিরিন উঠায়নি। সে ভাবে আগামীকাল শিরিনদের বাসায় যাবে। কিন্তু সে তো আর জানে না কালকেই শিরিনের বিয়ে। শিরিনের আজ রাফির সাথে বিয়ে।
বাবা মূলত রাকিবদের পরিবারের উপর রাগাক্রোশ থেকেই এমনটা করছে। কিন্তু এর ফল তো শিরিনকেই ভুগতে হবে। বিয়েতে হাতে গোনা কয়েকজন লোক উপস্থিত। ফুপু, রাফি, চাচা, চাচি, চাচাতো বোন, নানি আর শিরিনদের পরিবারের মানুষজন তো আছেই। ফুপি ইরিনা আর বিথিকে ডাকলেন, ওই মাইয়ারা তোর আফারে একটু হলুদ বাটা দিয়া গোসল করায় দিতে পারছ না, বিয়ে তো হইব 11-12টায়। এত ঝিম মাইরা আছস কেন সবাই? অনিচ্ছা সত্ত্বেও ইরিনা আর বিথি গিয়ে শিরিনের গায়ে একটু হলুদ লাগাল। শিরিন অনেক চেষ্টা করছে না কেঁদে থাকার, কিন্তু পারছে না। ফুপু গোসলখানার কাছে এসে বলল, কিরে তুই কান্দিস কেন? আমার ছেলেরে কি তোর ভাল্লাগে না? শিরিন চোখের পানি মুছল। শোন মাইজা, তোরে যে ঘরে নিতাছি এটাই তোর ভাগ্য। সবাই কইব, আর কি দুনিয়ায় মেয়ে পাও নাই? শুধু ভাইয়ের সম্মান বাঁচাইতে তোরে নিতাছি, বুঝছস? শিরিন কিছুই বলল না। ফুপু অগ্নিদৃষ্টি দিয়ে চলে গেল। শিরিনের নানি কাঁদছেন। শিরিনের কানে আওয়াজ আসছে। তিনি শিরিনের দাদিকে বলছেন, আমার নাতনি কি এতই ফেলো না, ওরে একটা গাঞ্জাখোরের সাথে বিয়ে দিতেছেন আপনারা? দাদি চুপ করে বসে আছে। রাফি নাকি এখন ভালো হয়ে গেছে, কে জানে সত্যি কিনা? কুকুরের লেজ কি এত সহজে সোজা হয়? রাফি তার নাতি, তাই তিনি তেমন কিছু বলতে পারছেন না। তার মেয়ে মনে কষ্ট পাবে। আবার শিরিনের জন্যেও চিন্তা হচ্ছে। কি যে আছে কপালে মেয়েটার। শিরিনের গোসল শেষ। একটা লাল শাড়ি পরানো হয়েছে তাকে, কনেরা যেমন পরে। এমন সময় রাফি এলো। বলল, শিরিন একটু শোন তো। শিরিন অনিচ্ছুক হওয়া সত্ত্বেও এগিয়ে গেল। রাফি বলল, মা কিছু বললে মন টন খারাপ করিস না। মা তো একটু রাগী জানিসই। শিরিন হ্যাসূচক মাথা নাড়ল। তুই তো আমাকে বিয়ে করতে রাজি হলি না। প্রথমে তো আমার মায়ে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এখন তো সেই আমার সাথেই। রাফি তাচ্ছিল্যভরে হাসল। শিরিন মাথা নিচু করে ঘরে ঢুকল। মা জিজ্ঞেস করলেন, রাকিব এখন কোথায় যাচ্ছিস? রাকিব বলল, কাজ আছে। বলেই সে ঘর থেকে বেরিয়ে চলে গেল। গন্তব্য শিরিনদের বাসা। এই 2 দিনে সে শিরিনকে যে কতষ্ট কল দিয়েছে তার হিসাব নেই। কিন্তু শিরিন ফোন উঠায়নি। শিরিন কি তার উপর রেগে আছে? এই কয়েকদিনের মধ্যেই শিরিন তার মনে অনেকখানি জায়গা করে নিয়েছে। কালকের রাতটা যে কত কষ্টে পার করেছে রাকিব। শিরিনদের বাসার সামনে এসে সে গাড়ি থেকে নামল। ভিতরে যাওয়া কি ঠিক হবে? আচ্ছা, বিয়ে তো ভেঙে গেছে, তবুও বাড়িটা এখনো সাজানো কেন? রাকিব কিছুই বুঝতে পারছে না। হঠাৎ দোতলা থেকে ইরিনা রাকিবকে দেখতে পেল। ভাগ্যিস অন্য কেউ দেখেনি। ইরিনা দৌড়ে নিচে এলো। ভাইজা, আপনি তাহলে এসেছেন? চলুন ওই সাইডে চলুন। তুমি এইভাবে সাজগোজ করে আছো কেন? ইরিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ আপুর বিয়ে আজকে। কি? বিয়ে মানে কি বলছো এসব? ঠিকই বলছি ভাইজা। আপু আপনাদের বাসায় গিয়েছিল, তখন আপনি কই ছিলেন? রাকিব অবাক হল খুব। শিরিন তার বাড়িতে গিয়েছিল সে তো জানেই না। ইরিনা বলল, ভাইজা প্লিজ আপনি আপুকে নিয়ে পালিয়ে যান। কি সব বলছো? পালাবো কিভাবে? আমি তো শুধু শিরিনের সাথে কথা বলতে এসেছি। ও কেন আমার ফোন ধরছে না? মেসেজেস দেখছে না? ওহ, শুধু কথা বলতে এসেছেন? তাহলে চলে যান। কথা বলা যাবে না এখন। রাকিব বলল, দেখো আমি ভেবেছিলাম তোমার বাবার সাথে কথা বলে তার রাগ ভাঙাবো। আমার বাবা মাকেও বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো যে শিরিনের তো কোনো দোষ নেই। তারপর আবার বিয়ে নিয়ে কথা বলবো। কিন্তু তোমার বাবা যে এখনই অন্য জায়গায় ওর বিয়ে দিতে চাইবে তাকে জানতো, আর আমি এখন ওকে নিয়ে পালাবো কিভাবে? সেটা তো সম্ভব নয়। ইরিনার একটু কষ্ট লাগল। বলল, আচ্ছা ভালো থাকবেন। ইরিনা দোতলায় ফিরে গেল। রাকিবও ফিরে যেতে লাগল। কিন্তু তার মনে হচ্ছে তার পা কেউ মেঝের সাথে আটকে দিয়েছে। কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। তার 2-4 বছরের জীবনে এমন অনুভূতি এর আগে হয়নি। সে কি ভুল করছে কিছু? কিন্তু পালিয়ে বিয়ে করা কি সম্ভব? গাড়িতে বসেও তার মন কেমন করতে লাগল। শিরিনের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, বিশ্বাসই হচ্ছে না। সে তো শিরিনকে নিজের বউ ভাবা শুরু করেই দিয়েছিল। কত কি প্ল্যান করা হয়ে গেছিল। বিয়ের শাড়ি গয়না সব তাদের বাড়িতে পড়ে আছে। বিয়ের শাড়িটাও শিরিনের পছন্দে কিনা। সে আর শিরিন শপিং মিলে গিয়ে আগে একটা শাড়ি পছন্দ করেছে। পরে যখন বিয়ের শপিং করতে রাকিবের পরিবার মিলে এসেছিল তখন জোর করে রাকিবও সাথে এসেছিল। এবং আগের দিনের পছন্দ করা শাড়িটাই কিনেছিল।
রাকিব তার ফোন বের করল। শিরিনের একটা ছবি আছে, হাতে সূর্যমুখী ফুল নেয়া। সে ছবিটা ডিলিট করার কথা ভাবল। অন্য কারো বউয়ের জন্য মায়া বাড়িয়ে লাভ কি? হঠাৎ গাড়ির ভিউ মিরর এ দেখতে পেল একটা মেয়ে দৌড়ে আসছে। বুঝতে দেরি হল না, এটাই শিরিন। সে ড্রাইভারকে বলে গাড়ি থামাল। এরপর শিরিনের কাছে গেল। শিরিন তার সামনে দাঁড়িয়ে শুধু কাঁদতে লাগল। রাকিবের মনে অনেক প্রশ্ন থাকলেও সে কিছুই বলতে পারল না। শুধু তাকিয়ে রইল। এই 2 দিনে কি অবস্থা হয়েছে মেয়েটার! চোখের নিচে কালি পড়ে গেছে। মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। কাঁচা হলুদের মতো গায়ের রং কেমন ধূসর দেখাচ্ছে। রাকিব বলল, তোমার এই অবস্থা কেন শিরিন? চিনতেই পারছি না আমি তোমাকে। তুমি ছেড়ে চলে গেছো তাই। শিরিন কাঁদতে থাকে। রাকিব লক্ষ্য করে তার চোখেও জল জমেছে। সে বলল, গাড়িতে ওঠো। শিরিন বিনা বাক্য ব্যয়ে গাড়িতে উঠল। গাড়ি চলতে শুরু করল। অথচ দুজনের কারোরই এমনটা করার ইচ্ছা ছিল না। শিরিন যখন ইরিনার মুখে শুনেছিল রাকিব এসেছে, তখন শুধু এর জন্য নিচে নেমেছে যে সে রাকিবকে জিজ্ঞেস করবে কেন তাকে রিজেক্ট করল। তার অপরাধ কি ছিল? কিন্তু নিচে এসে যখন দেখল রাকিবের গাড়ি চলে যাচ্ছে, তখন নিজের অজান্তেই সে পিছন পিছন ছুটতে লাগল। আর রাকিবকে দেখে তো সব ওলটপালট হয়ে গেল। গাড়িতে রাকিব বলল, এখন কি করব? আমাকে গাড়ি থেকে নামিয়ে দিবা নাকি? শিরিনের চোখে পানি টলমল করছে। রাকিব দীর্ঘশ্বাস ফেলল। এই 7 দিনেই মেয়েটার জন্য এত মন পুড়ছে। মানুষ নাকি 5-6 বছর একে অপরকে ভালোবেসে তারপর ছেড়ে চলে যায়। শিরিনকে সে জিজ্ঞেস করল, কেন তুমি আমার কল ধরলে না? শিরিন বলল, আমি তো তোমার নম্বরে অনেক কল দিছিলাম। বন্ধ ছিল। আরে আমার ফোন তো ভেঙে গেছিল। এরপর সেই ভাঙা ফোন বুয়া কি করছে আমি জানি না। আমি তোমাকে নুহির ফোন থেকে অনেকবার ফোন করেছি। ও ওটা তুমি ছিলে। আমি বুঝিনি। খানিকটা গিয়ে রাকিব বলল, তুমি গাড়িতে বসো। আমার একটু দরকার আছে। রাকিব গাড়ি থেকে নেমে তার বাবাকে ফোন করল। কিরে রাকিব, ফোন ধরছিলি না কেন? কি তুই? সাইলেন্ট ছিল। কোথায় আছিস? বাবা, শিরিনের তো কোনো দোষ নেই। ও কেন খামোখা এত কষ্ট পাবে? হঠাৎ এসব কেন বলছিস? আমি ওকে বিয়ে করতে চাই বাবা। রাকিবের বাবা আলতাফ হোসেন কিছুক্ষণ চুপ থেকে বললেন, ওরা আমাদের কাছে অনেক কথা লুকিয়েছে। মানছি মেয়েটা একটু কষ্ট পাবে। কিন্তু তোর কোনো দায়বদ্ধতা নেই যে ওকে বিয়ে করতেই হবে। আছে। কিসের দায়বদ্ধতা? ভালোবাসার। রাকিব, ওকে তুই চিনিসই মাত্র 7-8 দিন হল। কাউকে ভালোবাসতে এর চেয়ে বেশি সময় লাগে বলে আমার মনে হয় না। আমি যদি পারমিশন না দিই তবুও কি তুই ওকেই বিয়ে করবি? না। তোমার বিরুদ্ধে গিয়ে আজ অবধি আমি কোনো কাজ করিনি। তুমি যা বলবে তাই হবে। রাকিবের গলা ধরে আসে। বাবা বলেন, বেশ তাহলে। কথা শেষ করার আগেই রাকিব বলল, মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে বাবা। শুধু মেয়েটা পাচ্ছে? রাকিব কোনো রকম চোখের পানি আটকায়। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর কথা শুনে মনে হচ্ছে তুই কাঁদছিস। তোকে লাস্ট কবে কাঁদতে দেখেছি আমি জানি না। ছোটবেলায় দেখেছি মেবি। ক্লাস 7-এ যখন তোকে ক্যাডেট কলেজে রেখে এলাম অত দূরে, সেদিনও তুই আমার সামনে চোখের পানি ফেলিসনি। কিন্তু আজ যেদিন বললাম এই বিয়ে হবে না, সেদিন থেকেই দেখছি তুই ঠিকমতো খাচ্ছিস না, কথা বলছিস না। রাকিব দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। বাবা আবার বললেন, ঠিক আছে, বিয়ে করে ফেল। আমি পারমিশন দিলাম। শিরিনের বাবার সাথেও আমি কথা বলবো। শুভকামনা। রাকিবের চোখ থেকে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। শিরিন গাড়ির জানালা দিয়ে দেখতে পায় ছেলেটার চোখে পানি, কিন্তু মুখে এক চিলতে হাসি। ভারী অদ্ভুত তো সে বেরিয়ে আসে। জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? রাকিব বলল, চলো যাই। এদিকে শিরিনদের বাসায় তুলকালাম হয়ে যাচ্ছে। শিরিনের ফুপি বললেন, এমন কলঙ্কিনী মাইজা ঘরে তুললেও মানুষ আমারে ছিট করত। তবুও আমি ভাইদের সম্মানের দিকে চাই যা, আর মাইজা কিনা বিয়ার আসর থেকেই পালাইয়া যায়। মা বললেন, ভালো হইছে পালাইছে। আপনি চিফ এর হাত থেকে বাঁচলেন। ফুপু আর রাফি অনেকক্ষণ চেঁচামেচি করে চলে গেলেন। বাবার একটু মনক্ষুণ্ণ হলেও দাদা চেঁচিয়ে উঠল, ভালো হইছে পালাইছে। এই নেশাখোরের সাথে বিয়ে হলে সারা জীবন কপাল চাপটানো লাগত। শিরিনকে নিয়ে রাকিব কাজী অফিসে এসেছে। শিরিন অবাক হয়ে তাকিয়ে রইল। এরপর
শিরিন জিজ্ঞেস করল, এখানে কেন এসেছি আমরা? কাজী অফিসে মানুষ কেন আসে? শিরিন চোখ বড় করে তাকিয়ে রইল। তার বিশ্বাস হচ্ছে না কিছুই। বলো না কেন এসেছি। বলবো না। কারণ তুমি তো বুঝেছই। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। রাকিব শিরিনের কাছে এসে কানে কানে বলল, আমি তোমাকে বন্দি করে ফেলব। আমাকে ছেড়ে আর কোথাও যেতে পারবে না। সেই ব্যবস্থাই করতে এসেছি এখানে। শিরিন একটু কেঁপে উঠল। এই কাঁপন সুখের, প্রশান্তির। রাকিব তার কয়েকজন বন্ধুকে ফোন করল। আসতে বলল। শিরিন ইরিনার কাছে ফোন করল। ইরিনা চেঁচিয়ে বলতে লাগল, আপু আমি আসতে চাই। শিরিন জায়গার নাম বলল। রাকিব বলল, তাহলে নুহিকেও আসতে বলি। এরপর দুইজন অপেক্ষা করতে লাগল সবার জন্য। শিরিনের দিকে তাকিয়ে রাকিব হঠাৎ বলল, আচ্ছা এই শাড়ি তোমাকে কি ওই বরপক্ষ দিছিল? হুম। আমার ফুপি। তাহলে এই শাড়ি পরে তো বিয়ে করা যাবে না। কেন? ইহ, কিছু মনে হয় বুঝো না। রাকিব শিরিনকে ওখানেই দাঁড় করিয়ে কাছেরই একটা বাজার থেকে শাড়ি কিনল। ওড়না কিনল। ফিরে আসার সময় কয়েকটা বেলি ফুল আর রজনীগন্ধা গোলাপের মালা কিনল। শিরিন পাশেই একটা বাড়িতে গিয়ে শাড়ি বদলে আসল। ফুলের গয়নাও পরল। ততক্ষণে রাকিবের বন্ধুরা চলে এসেছে। শিরিনকে দেখে রাকিব স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। কি সুন্দর লাগছে। মানুষের মন ভালো থাকলে চেহারাও সুন্দর দেখায়, আর মন খারাপ থাকলে হাজার সাজলেও দুঃখী দুঃখী লাগে। সবার শেষে উপস্থিত হল নুহি আর ইরিনা। সাজগোজ করতেই মূলত এই দেরি। ইরিনা শিরিনের জাতীয় পরিচয়পত্রের কপি আর ছবি নিয়ে এসেছে। নুহিও সেম। ওদের জন্যই সবাই ওয়েট করছিল। এরপরের ঘটনা খুবই দ্রুত ঘটল। কয়েক মিনিটের মধ্যেই দুইজন স্বামী-স্ত্রী হয়ে গেল। শিরিনের কাছে সবটাই স্বপ্নের মতো লাগছিল। খুব ভয় হচ্ছিল যদি এখন ঘুম ভেঙে যায়। শিরিন মনে মনে দোয়া করল, যদি এটা স্বপ্ন হয় তবু যেন এই স্বপ্ন কোনোদিন না ভাঙে। এরপর শুরু হলো ফটো সেশন। কত কায়দায় যে ছবি তোলা হলো। ছবি তোলার পর্ব শেষ করে সবাই রেস্টুরেন্টে গেল। হইচই, খাওয়া দাওয়া সব কিছুর পার্ট যখন চুকল তখন রাকিব বলল, আচ্ছা শিরিন এবার তো বাসায় যেতে হবে। নুহিও বলল, হ্যাঁ ভাইজা। আমি আসার সময় মা সন্দেহ করেছে। তোমার তাড়াতাড়ি বাসায় যাওয়া উচিত। শিরিন লজ্জার মাথা খেয়ে বলল, আমি কোথায় যাব? নুহি বলল, ভাবি এখন তোমাকে নিয়ে বাসায় গেলে বড় ভাইজা, মা আর বড় ভাবি তুলকালাম করে ফেলবে। আগে আমরা যেয়ে ধীরে সুস্থে মাকে বুঝাই দেন তুমি যেতে পারবে। শিরিন রাকিবের দিকে তাকাল। রাকিব বলল, আচ্ছা শিরিনকে পৌঁছে দিই ওদের বাসায়। ইরিনা বলল, দরকার নেই ভাইজা। আপনি বাসায় যান। আমাদের বাসায় সবই ঠিকঠাক। শিরিন মনে মনে ইরিনাকে একটা গালি দিল। রাকিব শিরিন আর ইরিনাকে একটা সিএনজিতে উঠিয়ে দিল। বলল, অনেক বাতাস তো। তুমি ওড়না গায়ে পেঁচিয়ে বসো। শিরিন তাকিয়ে রইল। তার খুব মন চাইছে রাকিবের সাথে যেতে। অপমান করলে করবে। শাশুড়ি তো মায়ের মতোই একটু বকুনি না হয় খেত। তবুও তো রাকিবের সাথে থাকতে পারত। রাকিব সিএনজিওয়ালাকে বলল, একটু সাবধানে চালাবেন মামা। রাকিবের বন্ধুরা মজা করতে লাগল, হ্যাঁ রে ভাই সাবধানেই চালাবে, এবার তুই যা গু। গাড়ি ছেড়ে দিল। রাকিব আবারও চেঁচিয়ে বলল, একটু সাবধানে যাইজেন। শিরিন আর ইরিনা বাসায় ফিরল সন্ধ্যায়। মা শিরিনকে দেখেই জড়িয়ে ধরলেন। শিরিন ভেবেছিল সবাই তাকে বকবে। কিন্তু কেউই কিছু বলল না। শুধু বাবা তার সাথে কথা বলল না। রাতে শিরিন শুয়ে আছে আর ইরিনা বসে বসে হাসছে। আহ ইরি, কি সমস্যা তোর? তোমার জন্য দুঃখ লাগছে আপু। কি পোড়া কপাল তোমার। কই তুমি এখন রাকিব ভাইয়ার বুকে শুয়ে রোমান্টিক আলাপ করতা, আর তোমার এখন আমার বকবকানি শোনা লাগতেছে। চুপ থাক ফাজিল মেয়ে। শিরিন পাশ ফিরে শো। ফোনের দিকে তাকায়। রাকিবের মা কি সবটা জেনে গেছে নাকি? কোনো ঝামেলা হচ্ছে না তো? আসলেই রাকিবের মা সবকিছু জেনে গেছে। তিনি প্রথমেই সন্দেহ করেছিলেন। আর এখন নুহিকে চেপে ধরতেই নুহি ভয়ে সব কিছু বলে দিয়েছে। মা প্রচণ্ড রাগারাগি করছেন, কি এই ধর্ষিতা অপবিত্র মেয়েরে আমি আমার ঘরে জায়গা দিব না। কিছুতেই না, ও যদি এখানে আসে তাহলে আমি চলে যাব গো। রাকিবের ভাইজাও খুব চেঁচামেচি করছে। এত সাহস তোকে কে দে রাকিব? পরিবারের মানসম্মানের কথা ভাবলি না একবারও? সবার এত এত চেঁচামেচি। বাবা এসে থামালেন।
বললেন, রাকিব তুই ঘরে যা। রাকিব ঘরে এসে হাঁফ ছেড়ে বাঁচল। শিরিনকে ফোন করল। শিরিন সাথে সাথেই ফোন ধরল। জেন ফোন হাতে নিয়েই বসেছিল রিসিভ করার জন্য। কি সূর্যমুখী, কি করছ? তোমার কথাই ভাবছি। পরদিন সকালে শিরিনদের বাসায় এলো রাকিব আর রাকিরের বাবা। শিরিনের বাবার মনে যতটুকু রাগ ছিল তার সবটাই মুছে গেল। বাবা রাকিবকে বললেন, তুই আর বুমা চিটাগাং চলে যা। তুই বুমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। তোর মা এখন কিছুতেই মানবে না ও বাড়িতে কিছুতেই শিরিনকে ঢুকতে দিবে না। তোরা কিছুদিন চোখের আড়ালে থাকলে তোর মায়ের রাগ পড়বে। রাকিব বলল, আচ্ছা আমি কালই শিরিনকে নিয়ে চলে যাব। শিরিন ব্যাগট্যাগ গুছিয়ে রাখছে এমন সময় তার ফোনে কে জেন কল করল। আননোন নাম্বার থেকে। উঠাবে না ভেবেও শিরিন ফোন উঠাল। ওপাশে রাফির কণ্ঠ শোনা গেল। কি রে শিরিন, কেমন আছিস? তোর ক্যাপ্টেন সাহেব কেমন আছে? শিরিন ভয় পেয়ে গেল। রাফির গলা শুনেই বোঝা যাচ্ছে সে নেশা করেছে। শিরিন বলল, আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ। আমার বিয়ে হয়ে গেছে। রাফি অদ্ভুতভাবে হাসল, তাই নাকি? সেই হাসি শিরিনের মনে ভয় ধরিয়ে দিল। তবুও শিরিন নিজেকে স্বাভাবিক রাখল। তার তো ভয় পেলে চলবে না। অবশেষে সবার থেকে বিদায় নিয়ে রাকিব আর শিরিন রওয়ানা হল পাহাড়ের রাজ্য চট্টগ্রামের উদ্দেশ্যে। অনেকক্ষণ জার্নি করে শিরিন একদম ক্লান্ত হয়ে গেছে। সে রাকিরের কাঁধে মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়েছে আর উঠার নাম নেই। রাকিরের ডাকে তার ঘুম ভাঙল। রাকিব বাইরের দিকে ইশারা করে বলল, দেখো প্রায় চলেই এসেছি। শিরিন বাইরে তাকিয়ে অবাক হয়ে গেল। রাস্তার এক পাশে সারি সারি পাহাড়, কোনোটা উঁচু কোনোটা নিচু আর অন্য পাশে একটু ঢালু জায়গা, একটা খাল, তারপরে আবার পাহাড় দেখা যাচ্ছে। শিরিন সমতলে বেডে ওঠা মেয়ে হঠাৎ এত পাহাড় দেখে তার মনে এক অন্যরকম অনুভূতি হলো। কত নাম না জানা পাহাড়ি গাছ, লতাপাতা, ফুল, সে শুধু তাকিয়েই রইল। সবকিছু ছবির মতো সুন্দর, তাই না? ক্যান্টনমেন্টে ঢুকলে দেখবা আরও সুন্দর। শিরিন রাকিরের হাত শক্ত করে ধরে বসে থাকে। যেন ছাড়লেই রাকিব হারিয়ে যাবে। ওদের পৌঁছাতে পৌঁছাতে চারপাশ অন্ধকার হয়ে গেল। শিরিন তাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগল। এটা এখন থেকে আমাদের বাড়ি? যতদিন আমি এই ক্যান্টনমেন্টে আছি ততদিন আমাদের বাড়ি। ঘুমাতে গিয়ে শিরিনের একটু আনিজি লাগতে লাগল। বিয়ে হয়েছে বলে মনেই হচ্ছে না। শুধু 2টা সই করেছে। বিয়ে হয় কত জমকালো করে, কত মানুষ, হইচই চেঁচামেচি। ওদের তো কিছুই হয়নি। শিরিন বলল, রাকিব আমার মনেই হচ্ছে না যে আমাদের বিয়ে হয়েছে। রাকিব হাসল। বলল, মাকে যখন রাজি করাতে পারব তখন বট করে অনুষ্ঠান করব। রাকিব শিরিনের কপালে একটা চুমু খেল। শিরিন একটু দূরে সরে গেল। রাকিব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। শিরিন বলল, তুমি নাকি আমার ছবি এঁকেছ? আগে দেখাও তো। রাকিব ছবি আনতে পাশের ঘরে গেল। হঠাৎ শিরিনের ফোনে একটা মেসেজ এলো। শিরিন মেসেজ পড়ে চমকে উঠল। মেসেজ পাঠিয়েছে শোভন। লিখেছে, শিরিন, পারিবারিক বাধার জন্য আমি তোমাকে হয়তো বিয়ে করতে পারিনি, কিন্তু মনে মনে তোমাকেই স্ত্রী হিসেবে মানি। তাই তো দেখো এখনো আমি বিয়ের পিঁড়িতে বসিনি। কিন্তু তুমি ঠিকই নতুন কাউকে নিয়ে সুখে আছো। দোয়া করি সুখে থাকো। একটাই অনুরোধ, আমি মরে গেলে আমাকে দেখতে এসো। বেঁচে থাকলে তো আমার দিকে তাকাতেও তোমার ঘৃণা হবে আমি জানি গি। আরও কিছু লেখা ছিল, কিন্তু শিরিন সেটা পড়তে পারল না। রাকিব রুমে চলে এলো। এই দেখো তো, কেমন হয়েছে? শিরিন তাকাল। কত যত্ন করে রাকিব তার ছবি এঁকেছে, কিন্তু তার কেমন অদ্ভুত যেন লাগছে। রাকিবকে তো সে অনেক ভালোবাসে। শোভন নামে কেউ যে তার জীবনে ছিল সেটা তো সে ভুলে থাকতেই চেষ্টা করে। তবে কেন শোভন আজ মেসেজ পাঠাল? কই 4 বছরে তো একবারও খোঁজ নেয়নি সে। যেদিন শিরিন তার জন্য পালিয়ে গিয়েছিল সেদিনও তো তাকে পায়নি। তবে এখন যখন সে নতুন করে জীবন শুরু করতে চাচ্ছে, এই সময়ে এসে কেন এত বিপত্তি বাধাচ্ছে? না চাইতেও শিরিনের মনে পুরানো স্মৃতিরা উকি দিচ্ছে। শোভন তার সাথে অনেক বড় অন্যায় করেছে। যখন পাশে থাকার দরকার ছিল তখন ছেড়ে চলে গেছে। এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। কিন্তু তবুও শোভন তার প্রথম ভালোবাসা ছিল। অনেক ভালো মুহূর্ত ছিল দুজনের। আজ হুট করে সেসব মনে পড়ছে। রাকিব অবাক হল, খানিকটা ব্যথিত হল। শিরিনের ছবিটা সে অনেকক্ষণ সময় নিয়ে বানিয়েছিল। সে ভেবেছিল শিরিন ছবিটা দেখে খুব খুশি হবে।
প্রশংসা করবে। কিন্তু শিরিন কেমন যেন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। রাকিব ছবিটা সরিয়ে রাখল। কিছু বলতে নিচ্ছিল তার আগেই শিরিন বলল, আমি ঘুমাব। টায়ার্ড লাগছে বলেই সে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। রাকিব তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলে সে খানিকটা বিরক্তি নিয়েই বলে, ছাড়ো, ঘুমাব। রাকিব বুঝতেই পারে না হঠাৎ ওর কি হল। এরপরের দিন রাকিব জিজ্ঞেস করে, তোমার কি কোনো কারণে আমার উপর রাগ হয়েছে? শিরিন বলল, আমার একটু সময় লাগবে। রাকিব কিছুই বুঝতে পারে না। হঠাৎ ও এমন করছে কেন? কয়েকদিন আগেও তো সারাক্ষণ বলতো, তোমাকে ছাড়া বাঁচব না, তোমাকে ছাড়া বাঁচব না। শিরিন ঘুম থেকে উঠে দেখে 8:30 বাজে। রাকিব নেই। রান্নাঘরে গিয়ে দেখে রাকিব তার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে। একটা চিঠিও রেখে গেছে, তুমি খেয়ে নিও শিরিন, আমি বিএমএতে কাজ আছে, ফিরতে সন্ধ্যা হবে গু। শিরিনের চোখে পানি চলে আসল। হঠাৎ নিজেকে অনেক অপরাধী মনে হতে লাগল। রাকিব তার কত খেয়াল রাখে, কত ভালোবাসে, আর সে রাকিবকে প্রতিদান স্বরূপ কি দিচ্ছে? রাকিবের লেখা চিঠিটা বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে সে অনেকক্ষণ। সে সময় তার বাড়ি থেকে ইরিনা ফোন করে। কথায় কথায় বলে, তুই অনেক ভাগ্য করে রাকিব ভাইয়ের মতো স্বামী পেয়েছিস আপু, ভাইয়ার দিকে খেয়াল রাখিস। এটা শোনার পর থেকে শিরিনের আরও কষ্ট লাগতে লাগল। এরপর সে রাকিবের পছন্দের অনেকগুলো আইটেম রান্না করল। আর সারাক্ষণ রাকিবের কথা মনে করতে থাকল। রাকিব তো এখনও এটাই জানে যে সে ধর্ষিতা। তবুও সবার বিরুদ্ধে গিয়ে তার পাশে থাকছে। কোনো কুটু কথা শোনাচ্ছে না। আর সে শোভনের একটা মেসেজ পেয়েই কেমন ব্যবহারটা করছে রাকিবের সাথে। নিজেকে নিজেই বকতে থাকে শিরিন। এরপর কখন যে সে ঘুমিয়ে পড়েছে আর খেয়ালই নেই। রাকিব ঘরে এসে দেখে সব অন্ধকার হয়ে আছে। শিরিন একটা বাতিও জ্বালেনি। সে দীর্ঘশ্বাস ফেলে। শিরিন কি তাকে ভালোবাসে না? এমন গুটিয়ে রাখে কেন নিজেকে? আসলেই কি শিরিনকে বিয়ে করা ভুল হল? রাকিব শিরিনের নাম ধরে ডাকতে থাকে। এরপর বেডরুমে এসে দেখে শিরিন ঘুমিয়ে আছে। তার ডাকে ঘুম ভাঙে শিরিনের। রাকিব ঘরের বাতি জ্বালিয়ে দেয়া। শিরিন দেখে রাকিব ইউনিফর্ম পরে আছে। কি সুন্দর লাগছে ওকে। রাকিব বলে, কি হয়েছে তোমার, জ্বর নাকি? ছুঁয়ে দেখো জ্বর নাকি। রাকিব কপালে হাত রেখে বলে, না তো জ্বর নেই। আছে আছে। কই? আমার মন জ্বরে পুড়ে যাচ্ছে। মানে কেন? আপনি যে দূরে দূরে থাকেন তাই। কি, আমি দূরে থাকি নাকি তুমি? আমি চাইলেই তোমার আমাকে দূরে সরাতে হবে, জোর করে কাছে টানতে পারো না? রাকিব বলে, তোমার সাথে তো একটা দুর্ঘটনা ঘটেছে তাই ভাবলাম তোমাকে টাইম দেয়া দরকার। শিরিন বলল, আমার সাথে কোনো দুর্ঘটনাই ঘটেনি। সবটাই অপবাদ। শিরিন রাকিবের হাত দুটো ধরে। এরপর আবার বলে, আমি অন্যায় করেছি, তুমি আমাকে শাস্তি দাও। গুলি করে মেরে ফেলো। রাকিব হেসে ফেলে, খুব পাগল মেয়ে গি। আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি গু। শিরিন রাকিবকে জড়িয়ে ধরে ফেলে। আমার সূর্যমুখীর আজকে কি হলো? আমি তোমাকে ভালোবাসি রাকিব। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। ওরা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। শিরিন আর রাকিবের দিনকাল ভালোই যাচ্ছিল। কিন্তু এ সময় আবার শোভন মেসেজ পাঠায়। কল করে রিকোয়েস্ট করতে থাকে একবার দেখা করার জন্য। শিরিন না করে দেয়। কিন্তু শোভন নাছোড় বান্দা। সে জানায় শিরিন দেখা না করলে সে আত্মহত্যা করবে। শুধুই একবার দেখা করবে। বারবার শোভনের অনুরোধে শিরিন রাজি হয়। শিরিন রাকিবকে বলে তার বাড়ির জন্য মন খারাপ লাগছে। কতদিন সবাইকে দেখে না। রাকিব বলল, আমরা কয়দিন পর যাই। এখন তো আমি যেতে পারবো না। শিরিন বলে, আমি 2 দিনের জন্য যাই প্লিজ। রাকিব একটু অবাক হয় কিন্তু পারমিশন দেয়। শিরিন শোভনের সামনে দাঁড়িয়ে আছে। কি চাও তুমি? এতদিন পর তোমার আমার কথা মনে পড়ল। আমি তোমাকে ভালোবাসি শিরিন। কিন্তু পরিবারের বিরুদ্ধে যেতে পারিনি। তাহলে এখন আমার সাথে দেখা করতে চাচ্ছ কেন? শোভন চোখের পানি মুছে। আর শোভন, তুমি আমার নম্বর কই পেলে? নেক্সট টাইম আমাকে ফোন করবা না। আর সুইসাইডের কথাই বা কেন বলছো তুমি? শিরিন শোভনকে অনেকক্ষণ ধরে বুঝায়। অনেকক্ষণ বকাবকিও করে। আর জানিয়ে দেয় এরপর সুইসাইডের হুমকি দিলে সে রাকিবকে জানিয়ে দিবে। শিরিন বুঝতেও পারে না খানিকটা দূর থেকে কেউ তাদের ছবি তুলছে।
রাকিবকে মেসেঞ্জারে একটা ফেক আইডি থেকে কেউ একজন মেসেজ দেয়। সময় থাকতে নিজের বুকে সামলান। না হয় আপনার বউ তার প্রাক্তন প্রেমিকের কাছেই ফিরে যাবে গু। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। মেসেজের সাথে কয়েকটা ছবিও রয়েছে। সেখানে শিরিন আর শোভনকে একটা পার্কের মধ্যে বসে থাকতে দেখা যাচ্ছে। শিরিনের পরনে রাকিরের কিনে দেয়া শাড়ি। মানে ছবিটা ইদানিং এর। তাহলে কি শোভনের সাথে দেখা করার জন্য শিরিন বাড়িতে গেল? এখনও কি তাহলে ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে? এতক্ষণ গল্পটি শোনার পর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে গল্পের বাকি অংশ দেওয়া হবে। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।